নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়িতে হচ্ছে ওই 4:45। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন একটা ভিডিও শুরু করলাম আর আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর সকালে ঘুম থেকে উঠে আগে হেঁটে নিচ্ছি। ঘুম থেকে ওঠা মানে আজকে কিন্তু সেম রাতে কিন্তু আগের দিনের মতন ঘুম হয়নি। এখন একদমই রাতে ঘুম হচ্ছে না, মানে ওই ঘুমাতে যাচ্ছি তো নিজের মধ্যে যে কী যে হচ্ছে বুঝতে পারছি না। আর কালকে রাত্রেবেলা কিন্তু আমার প্রচণ্ড পেটে ব্যথা হয়েছে। পেটে ব্যথা যেরকম হয়েছে তারপরে হচ্ছে কোমর ব্যথা, তার মধ্যে হচ্ছে যে বেবি কিন্তু মুভমেন্ট করছিল না, একদমই করছিল না, পুরো শক্ত হয়ে গেছিলো। কালকে বিকেল থেকেই কিন্তু বেবির কিন্তু কোনো রকম মুভমেন্ট আমি বুঝতে পারিনি। আর সকালের দিকে মুভমেন্ট করেছে কিছুটা, কিন্তু সেই রকমভাবে করেনি। তো তাই আমরা কিন্তু পুরোপুরি ভয় পেয়ে গেছিলাম। তাই এদিকে মা বলছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এখন দেখ তো একটু মুভমেন্ট করছে কি করছে না, যদি না করে তাহলে হচ্ছে হসপিটালে নিয়ে যাবে। কারণ কি, যদি আমাকে ডাক্তার বলেছিল 2 ঘন্টার মধ্যে দেখতে যে বেবি মুভমেন্ট করছে কি করছে না। মা সেটাই বলছিল, আর বলছিল তোর বাবাকে কি তাহলে কাজে যাবে না কি যাবে না, কারণ কি যদি হসপিটালে যায় তো মা তো একা পারবে না। তো আমি তাই বলছিলাম যে না, বাবাকে এখন যেতে বলো, যদি খুব অসুবিধা হয় তাহলে ফোন করে দেব, না হলে বাবাকে আসতে হবে না বাড়িতে। তো এটাই বলছিলাম বলে মা ঘরে চলে এসছে। ঘরে এসে ঘরের কাজগুলো করছে আর আমি ওই বললামই প্রত্যেক দিন আমি সকালবেলা 30 মিনিট আর বিকেলবেলা 30 মিনিট হাঁটি, তো সেটাই করছিলাম। সেটা করে ঘরে চলে এসেছি। ঘরে এসে দেখছি আমার ওই বাড়ির থেকে ফোন এসেছে, মানে আমার শ্বশুর বাড়ির থেকে। শ্বশুরবাড়িতে সবাইকে জানানো হয়েছিল আগের দিন রাত্রেবেলা। আমার এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো যে জানাতে আমরা বাধ্য হয়েছিলাম। যদি না জানানো হয় ওরাও কিন্তু টেনশন করবে যে কি হচ্ছে না হচ্ছে। মানে একটার পর একটা ফোন এসছে। 5:30 পৌনে 6টার থেকে আমার কাছে ফোন আসা শুরু হয়ে গেছে। শাশুড়ি মা ফোন করছে, দিদি ফোন করছে, আমার মামা শ্বশুররা ফোন করছে, মানে সবাই এত ফোন করছে, মাসি শাশুড়ি থেকে শুরু করে সবাই। আমার শাশুড়ি মা সবাইকেই জানানো হয়েছে যে এরকম অবস্থা। শাশুড়ি মাকে জানানো হয়েছে, এবার শাশুড়ি মাও সবাইকে বলেছে। তো এত ফোন এসছে, ফোনে কথা বলতে বলতে কখন যে 7:30 বেজে গেছে আমি নিজেই বুঝতে পারিনি। এই যে কথা বলে হচ্ছে এখন একটু ভালো লাগছিল। তো তাই ভাবলাম কি যে এখন যদি আমি কাজগুলো না করে রাখি না, তাহলে কিন্তু পরে আমি কাজগুলো করতে পারবো না। কারণ কি, এখন যেহেতু শরীরটা একটু ভালো লাগছে এখনই করে নিই, কখন খারাপ হয়ে যাবে তার তো কোনো ঠিক নেই। মানে টাইম মতন তো বোঝা যায় না যে শরীরটা এই ভালো এই খারাপ। তার জন্য আগে ওই আমার আলমারিটা গুছিয়ে নিচ্ছি। এই আলমারিটা এই সাইডটা না পুরোটাই আমার জামা প্যান্ট থাকে। ওপরের দিকে আমি কি করলাম, প্রত্যেকটা হচ্ছে শাড়িগুলো গুছিয়েছি। আর শাড়ির পাশ দিয়ে না আমি ওই সায়া আর ব্লাউজগুলো রেখে দিয়েছি। আমার এই বাড়িতে সেই রকম কিন্তু শাড়ি বা জামা প্যান্ট কিন্তু নেই। বিয়ের আগে যেগুলো ছিল সেগুলো প্রত্যেকটা জিনিসই ছোট হয়ে গেছে বা টাইট হয়ে গেছে। তো তার জন্য কি করেছি, সব জিনিসগুলো আমি দিয়ে দিয়েছি বা নিজেরা কোনো কাজে ইউজ করে ফেলেছি। আর এইগুলো পুরো নতুন, কিন্তু সেইগুলো এমনই আমার কপাল যে সেগুলো এখন আর আমার গায়ে হয় না। এখন অবশ্য হবেও না, সেটা আমি জানি। তো তার জন্য কি করলাম, একবারে গুছিয়ে রেখে দিচ্ছি, যখন হবে তখন পরবো। আর যদি না হয়েছে তো ওই করতে হবে, কোনো কিছু কাজে লাগিয়ে নিতে হবে।
তাই এদিকে মা আমাকে কিছু হয়তো বলছিল, আমার ঠিক খেয়াল নেই কি বলছিল। ওই জামাটা নিয়ে কিছু বলছিল যে জামাগুলো এত ছোট হয়ে যাচ্ছে, তো তুই আলাদা করে রাখ। তো আমি বললাম এখন আপাতত এখানে রাখি, আর যদি আলাদা করে রাখি না তাহলে ওই আলমারির থাকগুলো ফাঁকা ফাঁকা লাগবে। যদিও বা যে কটা জিনিস আছে সে কটা দিয়ে পুরো ভরিয়ে সুন্দর করে সাজিয়ে রাখি, আর ফাঁকা ফাঁকা লাগলে কিন্তু ভালো লাগে না। তো এই যে দেখো ওপরের দুটো থাক কিন্তু গোছানো হয়ে গেছে, আর নিচের থাকটা আমি কিন্তু ধরিনি। ওইখানে না সমস্ত আমার হচ্ছে প্যান্ট আছে, লেগিংস প্যান্ট আছে, তো আমি ওর জন্য ওই থাকটা একদমই ধরলাম না, কারণ কি ওটা আমার পুরোপুরি গোছানোই আছে। আর এই দিকে দেখো আমি পুরো হচ্ছে যে গোছানোর পরে তোমাদের সাথে শেয়ার করলাম। আর নিচের থাকটা যেহেতু প্যান্টগুলো আছে তার জন্য আমি সেভাবে আর ধরলাম না ওই জায়গাটা। আলমারি গোছানোর পরে কিন্তু আমি ভাবলাম কি দরজা আর জানলাগুলো ভালো করে মুছে নিই। অনেক দিন কিন্তু জানলাগুলো আর দরজাগুলো মোছা হয়নি, সেই পয়লা বৈশাখের সময় মনে মোছা হয়েছিল, আর তারপরে মা মুছেছে কিনা সেটা বলতে পারবো না। তো আমি তারপরে ওর জন্য ভাবলাম কি এখন মুছে নিই, একটু নোংরা পড়েছে, তো তার জন্য কি করছি ভালো করে মুছে নিচ্ছি। আর খুব একটা নিচু হচ্ছি, তো নিচু হওয়ার পরে না আমি ঠিক উঁচু মানে দাঁড়ালে না আমার খুব ব্যথা করছিল পেটে, তো তার জন্য ভালোভাবে নিচুও হচ্ছিলাম না। ওই হালকা যেটুকু মানে নিচু হওয়ার মতন না হওয়ায় নয় সেটুকুই কিন্তু আমি নিচে হচ্ছিলাম। এই দিকে আমার কিন্তু দরজাটা মোছা হয়ে গেছে, আর এই রুমের দরজাটা মুছে নিয়েছি, আর পাশে যে রুমটা আছে ওই রুমেরও কিন্তু দরজাটা মুছে নেবো। তোমাদের সাথে কিন্তু সেটা শেয়ার করা হয়নি, দুটো রুমেরই কিন্তু আমি দরজাটা মুছে নিয়েছি। ওই যে বললাম ভুলেই গেছিলাম পুরোপুরি ভিডিওগুলো করতে, একটা করে করছি একটা করে করছি না। আজকে দেখো এইভাবেই কিন্তু আমি ভিডিওগুলো করেছি। কিছুক্ষণ পরে দেখবে একটা রুমে আমি কিন্তু ঝাড় দিয়েছি সেটার ভিডিও করেছি, আরেকটা রুমে যে ঝাড় দিয়েছি সেই ভিডিওটা কিন্তু আমার করা হয়নি। আর আমার না ফোনের স্টোরেজটাও পুরো ফুল হয়ে গেছিলো, ওই কারণেই আমি করতে পারিনি, আর তারপরেও ভুলেও গেছিলাম আমি। আর এদিকে দেখো দুটো দরজা হচ্ছে মোছার পরে আমি হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেবো, এরপরে ঠাকুমা হচ্ছে ঠাকুর পুজো দেবে, তো তার জন্য। আর ঘর যদি না মুছে ঠাকুর পুজো দেওয়াটা কিন্তু উচিত না বাসি ঘরে কখনোই। তো আমাদের তার জন্য প্রত্যেকটা দিনই কিন্তু ঘর মোছা হয়। ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ঝাড় দেওয়ার পরে হচ্ছে যে আমি ঘরটা মুছে নিচ্ছি। আগের দিন একজন দিদিভাই কমেন্ট করেছে যে তুমি একা হাতে এত কাজ করছো, ভগবান তোমায় শক্তি দিক আর হচ্ছে তোমার পাশে থাকুক। থ্যাংক ইউ দিদিভাই। হ্যাঁ, আর আশীর্বাদ করো যাতে আমি সমস্ত কিছু ঠিকঠাকভাবে পেরিয়ে আসতে পারি যাতে। আরেকজন দিদিভাই কমেন্ট করেছে যে তোমার ভিডিওগুলো কিন্তু আমার খুব ভালো লাগে, আর এইভাবেই কিন্তু ভিডিওগুলো করে যেও। আর থ্যাংক ইউ দিদিভাই। আশা করছি তোমাদের আশীর্বাদে আমি ভিডিওটা চালিয়ে যেতে পারবো। আগে তো সেরকমভাবে ভিডিও আমার করতে ভালো লাগতো না, কিন্তু এখন কি বলো তো, তোমাদের কমেন্টগুলো যখন পড়ি তখন কিন্তু